দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়, তারা একটা আন্দোলন করে না। রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে, রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে। রেজাল্ট কি? আজকে রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড। চরমনের অনুরোধে জামাত ইসলামী উদারতার ছাড় দেওয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এর সাথে আরেকটা প্রশ্ন এসেছে যে জামাত শাহেকে চরমনাই জনাব ফয়জুল করিমকে ছাড় দিয়ে জামাতের হেভিওয়েট প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু জামাতের জনশক্তিরা, জামাতের ভোটাররা কি আসলে ফয়জুল করিমকে ভোট দিবে? চরমনের লোকজনের সন্দেহ ভোট দিবে না। কল্যাণী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলো খাইসলত হয়ে গেছে। বাংলা মাথিল লুথার কিং কাঁঠালরা নিচ্ছে এক ধাপ আগে সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সেটা ফ্রি আলু, ডাল, লবণ, তেল থাকবে। ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে। মিনি পার্লামেন্ট চালান, তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা। মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের এলাকাকে ভোট দেবে, দেওয়ার কেউ নাই। যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার শেষে মেহরবানিকে ফুল পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে আল্লাহ দান করলেন। শুধু দাবি করেন নাই, বাংলাদেশের মোবাইল বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে। তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন। তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এতদিন পরে উনি আসা আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সস্তা হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় সুনাম দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিজে প্রশ্ন করছে না। একজন একটা ব্যক্তিগত প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয়, আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি, কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই, খাওয়ার টাকা পাইছে কই, রিক্সায় ওঠার টাকা পাইছে কই, গাড়িতে ওঠার টাকা পাইছে কই, প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে, সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টাকা শুনছে। হগিন্নির ভূতার নাম মিয়া খা, মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে, মানে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল, সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মুয়াজ্জেম হোসেন, এনসিপি নির্বাচনে যাবে কিনা এটা পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিতার অভিযোগ তুলেছে জামাত, পাশাপাশি বিএনপি। যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চাই, গত রবিবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তারা বিভিন্নভাবে রুল খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে ঋণ খেলাপি হওয়া যাবে না। কিন্তু আমাদের রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেরই হোক, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই মোটামুটি ঋণ খেলাপি বলা যায়। সব বদলাইছে মনে হয়, কিন্তু আসলে কিছু বদলায়। আগের বন্দোবস্ত, আগের রাষ্ট্রযন্ত্র, আগের ক্ষমতার ভাষা, আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে, শুধু মুখ বদলাইছে, দল বদলাইছে। মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে, কাঠামো ভাঙতেছে না, দখল বদলায়। ভাই আপনারা কি কেউ কিছু বলতে পারবেন যে বিএনপির কি গরম বাতে পানি টানলো প্রবাসীরা? প্রবাসীদের প্রতি এত নাকুশ কেন বিএনপি? তারা আন্দোলন করছে নির্বাচন কমিশনের সামনে প্রবাসীরা যেন ভোট না দিতে পারে। সেই কারণে নির্বাচন কমিশন বাধ্য হয়ে আজকে বিজ্ঞপ্তি জারি করেছে, আগামীকাল বিকাল 4টা থেকে 5:30 নির্বাচন কমিশনের হল রুমে সকল রাজনৈতিক দল থেকে 2 জন আইটি এক্সপার্টকে যেন পাঠায়, তাদেরকে এখন পা চাটতে গিয়ে বুঝেছে। এবং এখনো রুমিন ফারহানার এই কথা কি আমি বিশ্বাস করি না? কারণ কি জানেন, সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না, তার পাছা শুকিয়ে গেছে, পাছায় আর তেল নাই, চর্বিও কমতেছে, এখন জনগণের ভোট লাগবে। এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এটা বলতেছে। কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না। রুমিন ফারহানার মতো
ব্যক্তিরা সবসময় বাতার যেদিকে ওইদিকেই বাদাম ধরে। তাহলে সত্য কারা বলে? কাদেরকে আমরা বলবো? এখন আরেকটা কথা, তাহলে রুমিন ফারানার কথা যদি আমি বিশ্বাস না করি, এর অর্থ কি? বিএনপি চাঁদাবাজি করে না? কেমনে চাঁদাবাজি করে না? 2 দিন আগে ঢাকা কলেজে ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন। এটাও কান্না না, এটা আমানুল্লাহ আমানের কান্না। এটা কোনো লজ্জার কান্না না, এটা আমানুল্লাহ আমানের কান্না। ভণ্ডামি। বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে তারা তো সবাই গালি দিবেন, একত্র হয়ে গালি দিবেন। হাসা কথা কয় কেন? সত্য কথা বাতাসে বাংলাদেশে। বেগম জিয়া সত্য কথা বলছে, তাকে মেরে ফেলা হয়েছে। জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে ছেলেপাদের শিখায় যাবেন, দেশে আপনার সন্তানদেরকে শিখিয়ে যাবেন। বিএনপি হচ্ছে ওই দল, যেই দল তাদের প্রতিষ্ঠাতা হত্যার বিচার চায় না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফিকির জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়, তারা একটা আন্দোলন করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে, সন্তানকে বর্গা দিবে। ক্ষমতা এবং টাকা তাদের চাই। বিএনপি এটা বিশ্লেষণ করবো। প্রথমে দেখেন, জামাত আগেই বলেছে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকের পর তারা তাদের প্রার্থীদের প্রত্যাহার করবে। প্রথম কোশ্চেন যে এটা ইউনূসের সাথে মিটিং এর পর কেন ডাক্তার তাহের বলেছেন? এটা তো ঘোষণাটা অন্য কোথাও দেওয়া যেত। এখন এই জায়গায় এর একটা তাৎপর্য হতে পারে, এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইন। আমি নানান আলোচনায় বলেছি এটা একটা হাইপোথেসিস হতে পারে এবং নাও হতে পারে, মে নট বি অর মেবি। প্রফেসর ইউনূস চান একটা সাধারণ নির্বাচন করতে, যে নির্বাচনে সব দলকেই পার্লামেন্টে নিয়ে যাবেন এবং আওয়ামী লীগ বাদে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গড়ে তুলে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন এবং এমনভাবে ফলাফলটা সাজিয়ে যাবেন কেউ যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারে। আর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে চরমোনাইকে, যেহেতু চরমোনাই এই মুহূর্তে পপুলারিটির দিক থেকে 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা 4th লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তো সেখানে প্রথম সারি মিনিমাম 5টা-6টা দল থেকে তো পার্লামেন্টে প্রতিনিধি নেওয়াটা জরুরি। এই জন্য চরমোনাই মিনিমাম 1-2টা আসন সংসদে পায়। তো চরমোনাইকে সংসদে নেওয়ার একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসের আছে বৃহত্তর স্বার্থে হয়তো। যদিও এটা আনফেয়ার, কারণ জনগণ ভোট না দিলে আপনি ফলাফলকে কোনোভাবে মেকানিজমের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু করতে পারবেন না, এটা অনৈতিক। তো যদি এটা হয়ে থাকে, ইউনূসের মেটিকুলাস ডিজাইন থিওরি যদি সত্য হয়ে থাকে, তাহলে ইউনূসের পরামর্শে জামাত চরমোনাইকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। নইলে জামাত চরমোনাইয়ের মধ্যে যে সম্পর্ক, তাতে বা রাজনীতির যে ব্যাকরণ, তাতে চরমোনাইকে ছাড় দেওয়াটা একদম অযৌক্তিক। এর কোনো ভিত্তি নেই। যেসব কার্টেজির কথা বলা হচ্ছে, যে সম্মানের কথা বলা হচ্ছে, এটা বেসলেস। আমি যদি বলি এটা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে, পলিটিক্যাল গ্রামারের দিক থেকে এটা ফালতু। এটা কোনো রিজন, কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এটা সাপোর্ট করবে না। কে ফয়জুল করিম আর কিসের চরমোনাই? তাদের জন্য খালেদা জিয়ার আসনে জামাত প্রার্থী দেয় আর এসেছে ফয়জুল করিম তিনি। অতএব এই যে স্যার, এটা হতে পারে প্রফেসর ইউনূসের যে গ্রেটার প্ল্যান, মেটিকুলাস ডিজাইন, তার একটা পার্ট হয়ে থাকতে পারে। যদি হয়ে থাকে, আমি বলছি না হবে, দ্যাট কুড বি। এখন ইউনূসের প্রস্তাবে জামাত হয়তো রাজি হয়েছে, হয়তো, যে ঠিক আছে গ্রেটার স্বার্থে আমরা চরমোনাইকে ছাড় দিয়ে তাকে এমপি হওয়ার সুযোগ করে দিব। কিন্তু জামাত প্রথমে ডিসাইড করেছিল যে বরিশাল 6-এও যেহেতু শাহেকে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম প্রার্থী, বরিশাল 6-এ আমরা ছেড়ে দিব। আর এটা খুব সিম্পল, বরিশাল 6-এ জামাতের জেলা সেক্রেটারি ক্যান্ডিডেট, বরিশাল 5-এ যেখানে ফয়জুল করিম প্রার্থী, সেখানে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হেভিওয়েট জামাত নেতা, যিনি ক্ষমতায় আসছে নিশ্চিত মন্ত্রী, তিনি জামাতের ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবে অ্যাডভোকেট নাজিম হোসেন হেলাল বরিশাল 5-এর যে প্রার্থী, তাকে প্রত্যাহার করানো বা তাকে বিসর্জন দেওয়ার কথা বা এরকম পরিকল্পনা জামাতের ছিল না। ডাক্তার তাহেরের সেই ঘোষণার পর, ইউনূসের সাথে বৈঠকের পর, জামাত এটা সরিয়ে দিয়েছিল মার্কেটে যে বরিশাল 5 না, বরিশাল 6 ফয়জুল করিমকে ছাড় দেওয়া হবে। এবং এটা পত্রিকাও এসেছিল, জামাতের বিভিন্ন সোর্স, গণমাধ্যমকেও জানিয়েছিল যে বরিশাল 6 আমরা ফয়জুল করিমের জন্য ছাড় দিব, তার সম্মানে নট বরিশাল 5। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, জামাত ছাড় দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে হয়তো ইউনূসের পরামর্শে। এবং পরে চরমোনাই বলল, যেহেতু বরিশাল 5 তাদের নিজ এলাকা, ঘাঁটি না, তাদের কোনো ঘাঁটি নেই, বাস্তবে চরমোনাই জিতে আসার মতো সক্ষমতা কোথাও রাখে না জামাতের হেল্প ছাড়া। এখন নিজ এলাকা বা সারা জীবন ফয়জুল করিম বরিশাল 5-এ থেকেছেন, নির্বাচন করেছেন,
তো এই জায়গা থেকে যদি যেহেতু জিততে পারবেন বা ইউনুস জিতাবেন, পার্লামেন্টে নেবেন, তো বরিশাল 5 থেকে হলে গুরুত্ব বাড়ে এবং বরিশাল 5-এর গুরুত্ব বেশি। এদিক থেকে হয়তো বা চরমোনাই বলেছে জামাতকে, পর্দার অন্তরালে জামাত চরমোনাই খেলা চলে থাকতে পারে। কারণ এই যে সার দেওয়ার যে খেলা, এটা আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয়নি। চরমোনাই হয়তো অনুরোধ করেছে জামাতকে যে আপনারা যেহেতু সার দিবেনই, ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে 6 না দিয়ে 5 সার দেন, প্লিজ ভাই 5 দেন। আর এই অনুরোধই হয়তো জামাত তার হেভিওয়েট প্রার্থীকে বিসর্জন দিল। আমি আবার বলছি, এটা একটা হাইপোথেসিস, একটা অ্যানালাইসিস, একটা বিষয়। এই সার দেওয়ার বিষয়টা মিনিমাম 5টা পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করতে পারি। এখানে কনফিউশন থিওরি কিংবা মেটিকুলাস ডিজাইন থিওরি পার্সপেক্টিভে এটা আলোচনা করলাম, এটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পলিটিক্যাল কার্টিজির কথা যে অথবা পারস্পরিক সম্মান দিকে সার দেওয়ার যে কথা, এটা গণতান্ত্রিক নির্বাচনের বেসিক প্রিন্সিপালেরই বিপরীত। জামাত তো এত বোকাশোকা দল না যে তারা সম্মানে গদগদ হয়ে একজনকে একটা আসন ছেড়ে দিবে, এটা কোনো কথা না। এটা ইউনুসের যেটা প্ল্যান হতে পারে। এবার আসেন, জামাতের লোকজন চরমোনাইকে আদৌ ভোট দিবে কিনা, ইটস ভেরি সিরিয়াস কোশ্চেন। যদিও জামাত বলেছে শাইখে চরমোনাইয়ের জন্য তারা কাজ করবে, এটা আরো রহস্যজনক। কেন কাজ করবে? তারা কি জোটে আছে? শাইখে চরমোনাই জামাতকে মুনাফেক বলে গালি দিয়েছে, এর জন্য কাজ করবে কেন জামাত? এটা কি বিশ্বাসযোগ্য? দেখেন, আমি খবরটা একটু বলি। আমার দেশ এই বিষয়টা খুব সুন্দরভাবে ডিল করছে। 2টা খবর। মুফতি ফয়জুল করিমের আসনে জামাত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ঠিক আছে, কেন্দ্রীয় নির্দেশে করা হয়েছে, এটা মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন। এরপরে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত, এটা হচ্ছে রহস্যজনক। ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত, এটা আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। বরিশাল 5-এর একজন নারী ভোটার, জামাতের একজন উচ্চশিক্ষিত নারী কর্মী, তার কাছে আমি জিজ্ঞেস করলাম, এবং ইয়াং, তিনি বুঝেন বা ইমোশনাল না, একদম অন্ধ অনুসারী না, র্যাশনাল। তিনি বললেন যে আমি ভোট দিতে যাবো না। তিনি কিন্তু রক্তে মাংসে জামাত, পিওর জামাত, কারণ ফয়জুল করিমকে ভোট দিব না। এবং আমার আত্মীয় স্বজন, তাদের কয়েকজনের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে যে না, আমি ভোট দিব না। বাস্তব কথা হচ্ছে যে জামাতের লোকজন ফয়জুল করিমকে দেখতে পারে না এবং ফয়জুল করিমকে ভোট দিতে আগ্রহী নয়। এটা হচ্ছে সত্য কথা, নেতারা স্বীকার করবেন না, কিন্তু রিয়ালিটি এটা। আপনি যদি জামাতের সাধারণ ভোটারদের বা জামাতের কর্মী বা রোকন, এখন রোকনদের বাধ্যবাধকতা আছে যে কেন্দ্রীয় সংগঠন নির্দেশ দিলে ওটা ভালো লাগুক বা না লাগুক, বুকে পাথর চাপা দিয়ে হলো ওটা পালন করতে হয়। কিন্তু যারা রোকন না, কিন্তু ভোটার, রোকন আর কতজন? রোকনদের ভোট দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না। তো এই জায়গায় সাধারণ ভোটারদের কর্মীদের কথা যদি বলি, আপনি যদি জিজ্ঞেস করেন 100 জনের মধ্যে 1 জন পাবেন কিনা সন্দেহ আছে যে ফয়জুল করিমকে ভোট দিতে রাজি না। জামাতের লোকজন, বিশেষ করে জোট থাকলে একটা কথা ছিল, কিন্তু ফয়জুল করিম সর্বশেষ যেভাবে মুনাফিক বলে গালি দিয়েছে, জামাতের লোকজন তাকে ভোট দিতে রাজি না। এটা হচ্ছে সত্য কথা। এখন ভোট দিবে কিনা, শেষ পর্যন্ত ফয়জুল করিম জিতবেন কিনা, দেখেন এইটা হচ্ছে যে জামাত যেটা করেছে এটা বিরল দৃষ্টান্ত। এভাবে জোট ছাড়া কেউ কাউকে, এবং তাও হেভিওয়েট প্রার্থী, মোয়াজ্জেম হোসেন হেলালের মতো হেভিওয়েট প্রার্থী, বরিশালের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, বরিশালের আলো বাতাসে যিনি যে বেড়ে উঠেছেন, প্রবীণ জামাত নেতা, তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন, এটা হতেই পারে না। এটা করেছেন মানে এটা বিরল ঘটনা, এটা গ্রেট স্যাক্রিফাইস। অতএব জামাত যে কারণেই হোক, ইউনুসের ডিজাইন হোক আর যে কারণে হোক, এটা যে করেছে, এটা এতেই চরমোনাইকে 1000 বার সক্রিয় করতে হবে। এখন জামাতের লোকজন ভোট দিতে রাজি না, এটা আমার গবেষণা। এখন তাদেরকে রাজি করিয়ে ভোট দিতে নেওয়াটা, এটার দায়িত্ব জামাতের না, এটার দায়িত্ব হচ্ছে ফয়জুল করিমের। মাপ চেয়ে হোক আর পা ধরে হোক, সরি বলে হোক, জামাতের প্রশংসা করে হোক, জামাত নেতাদের সাথে ছবি তুলে হোক, জামাতের জনশক্তিদের ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা যদি চরমোনাই করতে না পারে, দে আর স্টুপিড, পলিটিক্যাল স্টুপিড। অতএব চরমোনাই যারা বলছেন জামাতের লোকজন ভোট দিতে যাবে না, আরে ভাই আপনারা তো কিছুই বুঝেন না। ভোট দিতে যাবে না এই কথা বলছেন কেন? জামাতের প্রার্থী নাই, আলহামদুলিল্লাহ, এখন ভোট দিতে যাওয়ার জন্য আপনি পা ধরবেন, এটা বুঝেন না? নিয়ে প্রশ্ন উঠছে সব দলের মধ্যে, এই নির্বাচন কমিশন কি পারবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে? পাশাপাশি জামাত এবং বিএনপি কোন বিভাগে কে কত আসন পেতে পারে, বিভিন্ন নিরপেক্ষ সংস্থার জরিপ কি বলছে, সেই জরিপের কিছু তথ্য তুলে ধরবো। কে কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে বা কত আসন পেতে পারে। প্রথমে আমি আসি নির্বাচন কমিশন প্রসঙ্গে। সাম্প্রতিক দেখলাম ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করেছে। এরপর আমরা দেখলাম আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে প্রক্রিয়া নির্বাচন পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে, তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামাত, পাশাপাশি বিএনপি। যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চাই, গত রবিবার আমরা কি দেখলাম, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কজন হেভিয়েট প্রার্থী তারা বিভিন্নভাবে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে, অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে
ঋণ খেলাফি হওয়া যাবে না, কিন্তু আমাদের রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেরই হোক, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই মোটামুটি ঋণ খেলাফি বলা যায়। এবং এই নির্বাচন সময় আসলে অনেকে ঋণ শোধ করে বা কোনো না কোনো ভাবে নির্বাচনের দৌড়ে আসার চেষ্টা করেন। তো এবার যেটি দেখলাম যে নির্বাচন কমিশনে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে নিয়ে একটি আপিল শুনানি চলছে, এবং সেই শুনানি চলাকালীন অবস্থায় সব দলেরই অংশগ্রহণ ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন 10 থেকে 15 মিনিটের একটা বিরতি ঘোষণা দিলেন, যে আপিল শুনানি চলছে, 15 মিনিটের একটা বিরতি। এরপর প্রত্যেকটি দলের লোক সেখানে বসেছিলেন। পাক্কা 1.5 ঘন্টা পর আবারও আপিল শুনানি চলে। প্রথমে যে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলেন, অযোগ্য ঘোষণা করলেন, ঠিক বিরতির পর আমরা দেখলাম দুই বিচারপতির মধ্যে কানে ফিসফিস করে কথা শেষে সেই প্রার্থীতা আবার পুনর্বহাল হয়ে গেল, টিকে গেল, বৈধতা পেয়ে গেল। প্রশ্ন হলো কি করে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে একজন ইসি মানে একজন কমিশন কর্মকর্তা বা কমিশনের পক্ষ থেকে যখন অযোগ্য ঘোষণা করা হয়, এরপরই 15 মিনিটের কথা বলে যে বিরতি হয়, সেখানে 1.5 ঘন্টা সময়টি লেগেছিল এই কারণে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে রুদ্ধতার বৈঠক করে, এবং সেই বৈঠক শেষে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা চাপের কাছে নতি স্বীকার করে এটিকে আবারও বৈধতা দিয়েছে, আসলাম চৌধুরীকে বৈধতা দিয়েছে। এটি হলো এনসিপির অভিযোগ, এবং অনেক গণমাধ্যম কর্মীরাও এই বিষয়টিকে উল্লেখ করেছে। প্রশ্ন হলো, যারা এবার নির্বাচন করছেন এর মধ্যে কতজন ঋণ খেলাফি আছেন, কতজন হলফনামায় ভুল তথ্য দিয়েছে? আমরা যদি একটু এই বিষয়ে খোঁজ নিই, দেখবো যে অনেকে এর মধ্যে রয়েছে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে অনেকেই পার পেয়ে গেছে। এখন দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক, এই নির্বাচন কমিশন দিয়ে প্রফেসর ইউনূস বললেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন করবেন এবং মানুষ এটিকে মনে রাখবে। কিন্তু আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যে দলগুলো শক্তিশালী তারা চেষ্টা করছে তাদের প্রভাব খাটিয়ে যে কোনো ভাবে এই নির্বাচনে তাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে। আর এটি করার জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমাদের আমলারা, আমাদের রাষ্ট্রীয় কর্তারা যারা নিরপেক্ষ থাকার কথা, তারা কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছেন, দলবাজ হয়ে যাচ্ছেন। সেটা নির্বাচন কমিশন বলি, প্রশাসক বলি, অর্থাৎ ডিসি, এসপি, ইউনো, টিওনো, যেটাই বলি, যারা নির্বাচনে জড়িত থাকবে এরা কোনো না পক্ষে অবস্থান নিচ্ছে। পূর্বে যেটি হতো সব আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে না থাকলেও হাসিনার ভয় সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, ভেতরে বিএনপি জামাত যে ছিল সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। আর এবারের দৃশ্যপটটি একটু ভিন্ন। এবারের দৃশ্যপটটি হলো জামাত যতটুকু পেরেছে তাদের লোককে তাদের মতো করে বসিয়েছে, বিএনপি যতটুকু পেরেছে তাদের লোককে বসিয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ইউনূস এখানে কোনো পক্ষ না, একজন নিরপেক্ষ ব্যক্তি। তাই এই দুটো দল প্রধানত জামাত এবং বিএনপি তাদের মতো করে তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে, এবং এটার কারণে প্রশাসনের মধ্যে একটা নিরপেক্ষতা নষ্টের সুযোগ তৈরি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যেখানে বিএনপির পক্ষের লোকেরা বসছেন তারা মনে করছেন তাদের দলকে এনিহাও ক্ষমতায় আনতে হবে, এবং তাদের দলকে ক্ষমতায় আনলে তারা পুরস্কার স্বরূপ আগামী দিনগুলোতে প্রমোশন পাবেন, বড় বড় চেয়ার পাবেন। হয়তো জামাতও একইভাবেই ভাবছে, কিন্তু বিষয়টা হলো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকেই ভাবছেন না। তাই ইউনূস চাইলেও এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অভিযোগটি যেটি এসছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে, জামাতও বলেছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে, আপিল শুনানির ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রার্থীরা যখন আপিল শুনানির আবেদন করে নির্বাচন কমিশন সেই আপিল শুনানি গ্রহণই করে না। তার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আপিল শুনানি বিভাগগুলো নির্বাচন কমিশনগুলো এই কাজগুলো করেছে। আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দেখা গেছে তাদেরকে বহাল রেখেছে। আবার একই অভিযোগে বা যারা কোনো বড় দলের ব্যক্তি নন তাদেরকে বাতিল হয়ে গেছে। অর্থাৎ আমার যে কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি স্বতন্ত্র বা কোনো দলের নই বলে বা দুর্বল পক্ষের বলে, কিন্তু যে শক্তিশালী পক্ষের তাটা বহাল, একই অপরাধ। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট বিতর্কের মুখে পড়েছে। তো এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যতটুকু সততার প্রমাণ দিতে হবে তারা পারছে না, এবং এই সুযোগটিতে ঋণ খেলাফিদের যদি বিএনপি পারত দল থেকে দূরে রাখতে, অর্থাৎ মনোনয়ন দেওয়ার আগে বিএনপি যদি তাদের ইন্টারভিউতে একটি প্রশ্ন করতো যে আপনাদের কারো ঋণ খেলাপি কিনা কেউ, কারণ এই রাষ্ট্রটাকে তো তারাই লুটপাট করছে। গত 16 বছর লুটপাট করেছে আওয়ামী লীগ, আগামী
কত বছর জানি না, 16 বছর না 1600 বছর না 5 বছর কে থাকবে জানি না, যারা আসবেন তারা লড়বেন। কারা আসবেন আমি বলছি না, হতে পারে জামাত আসবেন, জামাত লড়বে, হতে পারে বিএনপি আসবে, বিএনপি লড়বে। তো এই লুটেরাদের আমরা বাছাই করি, আমাদের রাজনৈতিক দলগুলো বাছাই করে কিসের ভিত্তিতে জানি না, তাদের ঋণ থাকার পরও তাদের মনোনয়ন দিচ্ছে কেন দল? এবং এই যে এখন যারা বাতিল হয়ে যাবে, দল তাদের মনোনয়ন দিচ্ছে অনেকেই বাতিল হচ্ছে বা হবে, এটাও দলের জন্য একটা ডিসক্রাইব। এই বিবেচনাটা দলের থাকা উচিত যে কাদেরকে তারা মনোনয়ন দিবেন আর কাদের ব্যাপারে ঋণ খেলাপের অভিযোগ আছে, গেল একটা ব্যাপার। তারপরের যে বিষয়টি সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে ইসি পক্ষপাতিত্ব করছে। কি সেটা? পোস্টাল ভোটার। বাহরাইন এবং সৌদি আরব নিয়ে কিছু অভিযোগ এসছে যে সেখানে যে কি বলে ভোটারের যে মানে ভোটার আমরা কি বলি যে ভোটদানের যে কাগজটি ব্যালট সেটি পাঠানো হয়েছে, সেটি নাকি কোন একটি রাজনৈতিক দলের ঘরে পাওয়া গেছে। এই বিষয়টিও আমরা দেখলাম নির্বাচন কমিশন একটি উত্তর দিয়েছে। অর্থাৎ কেন যেন মনে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটার জন্য যে মানুষগুলোকে দরকার ছিল, দেশপ্রেমিক, নিরপেক্ষ, সৎ, আসলে আমরা সেই সৎ লোকগুলোকে তৈরি করতে পারিনি। আমরা সবসময় একটা দলের মধ্যে পড়ে যাই, এই দল চলে গেছে, এই দল ক্ষমতা আসবে, এই দল লুটবে, আবার ওই দল বিদায় নিবে, আবার আরেকটা দল আসবে। আজকে শেখ মুজিবের মুরাল বা মূর্তি ভাঙা হচ্ছে, আগামী আবার আওয়ামী লীগ এসে অন্যটা ভাঙবে। আজকে জিয়ার কি বলে বিমানবন্দর জিয়াউর রহমানের নাম চেঞ্জ করা হয়েছে, এরপরে শেখ হাসিনার বাপের নাম চেঞ্জ করা হবে। এখান থেকে রাষ্ট্র বেরোতে পারে না। 71-এর ইতিহাস পাঠ্য বইয়ে বাচ্চারা, ধরেন একজন লোকের 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা 3টা ক্লাসে পড়ে। একটা বাচ্চা 71-এর ইতিহাসে পড়ছে, সবকিছুর মালিক ছিলেন, সবকিছুর মহানায়ক ছিলেন শেখ মুজিব। পরের বাচ্চাটা পড়তেছে সবকিছুর মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তারপরে বাচ্চাটা এসে পড়তেছে সবকিছুর প্রধান মহানায়ক ছিলেন গোলাম আজম। 3 বাচ্চা পরবর্তী ঘরে বসে খেতে বসে ঝগড়া শুরু করছে এই 3 জনকে নিয়ে। এই দেশটা এমন একটি দেশ যেখানে প্রতি বছরই পাঠ্য বইয়ে ইতিহাস পরিবর্তন হয়। তাই ইতিহাস পরিবর্তনের দেশে আসলে ইতিহাস থাকে না, ইতিহাস ধর্ষিত হয়ে যায়। তো এখন যে বিষয়টি হলো যে যদি কোনো কারণে এই পক্ষপাতিত্বের বিষয়গুলো আরো গভীরভাবে ধরা পড়ে, হয়তো বা এই নির্বাচন বানচাল হতে পারে। এই নির্বাচনকে কে বা কারা বানচাল করবে জানি না, কিন্তু এই অভিযোগগুলো আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে। নির্বাচন কমিশনকে, প্রশাসনকে এখনই নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে, কারণ এখনই যদি এই অবস্থা হয়, ভোটের দিনে কি হবে আন্দাজ করা যাচ্ছে মোটামুটি। দর্শক, তারপরের যে খবরটি দিয়ে শেষ করতে চাই, জামাত ইসলামের কিছু জরিপের তথ্য এসছে আমাদের কাছে। সেখানে দেখা গেছে যে জামাত খুব পরিকল্পিত টার্গেটে এগোচ্ছে। তারা তাদের জোটের মধ্যে কিছু ব্যক্তিকে যে কোনো উপায়ে পার্লামেন্টে আনতে যাচ্ছে। আমি জামাতে কয়েকজন ব্যক্তির সাথে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি, এনসিপির সাথে কথা বলেছি বা জোটের অন্যদের সাথে কথা বলেছি ফোনে বা সাক্ষাতে। আমি যেটা বুঝলাম, জামাত কয়েকজন ব্যক্তিকে তাদের টার্গেট যে কোনোভাবে তারা পার্লামেন্টে নেবে। যদিও তারা জোটের সবাইকে ভোট দেবে, কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য তারা আলাদা হিকমত কাজে লাগাবে। এর মধ্যে ঢাকা থেকে নাহিদ ইসলামকে বিজয় করার জন্য তারা ব্যাপক কাজ করছে। কিরকম? নাহিদ ইসলাম যে আসনটিতে দাঁড়াচ্ছে বা দাঁড়ালো, জামাত বিভিন্ন আসন থেকে এই আসনে যখন ভোটার তালিকা হালনাগাদ হয়, সেখানে প্রায় 80 থেকে 90,000 নতুন ভোটার এনেছে, পরিবর্তন করে। অর্থাৎ এক আসন থেকে আরেক আসনে নিয়ে এসছে জামাত, ঠিকানা পরিবর্তন, যেটা ইসি সুযোগ দিয়েছিল সেই সময়। এরকম কিছু তথ্য পাওয়া গেছে যে তারা নাহিদ ইসলামকে এনিহাও জিতাবে, এর জন্য তারা ব্যাপক কাজ করছে জামাত ইসলাম। এবং তারা পাটোয়ারিকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপরীতে জেতানোর জন্য তারাও সেখানে ব্যাপক কাজ করছে। এই আসনগুলো কিন্তু জামাত মনে করছে তাদের নিজের প্রার্থী, মানে এনসিপির এই বিষয়গুলো। হাসনাত আব্দুল্লাহদের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা, কুমিল্লায় হাসান আব্দুল্লাহকে বিজয় করে আনবেই। সার্জিস আলমের ক্ষেত্রেও একই অবস্থা। অর্থাৎ জামাত বোঝার চেষ্টা করছে বা জামাত বোঝার মানে যারা বিগত সময় জামাতের ব্যাপারে একটু পজিটিভ ছিল বা আগামী দিন যাদেরকে নিয়ে জামাত একটা বিগ ম্যাচ খেলতে চায়, সেই বিগ ম্যাচের জন্য জামাত কিছু নেতাকে আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করে মাঠে নেমে গেছে। তারা মামুনুল হককে বিজয় করার জন্য কাজ করছে। তারা খেলাফত মজলিসের বেশ কয়েকজন নেতাকে পার্লামেন্টে আনতে চাইছে একটা ভয়েস রেজের জন্য। আসেন, এর পাশাপাশি কয়েকটি জায়গায় বলি, তারা ব্যারিস্টার ফুয়াদের ব্যাপারে খুব পজিটিভ জামাত, এনিহাও তাকে বিজয়ী করে আনবে। তবে মুজিবুর রহমান মঞ্জুর বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়। তবে জামাত যে কাজটি করছে, তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তারা বিভিন্নভাবে জরিপ চালিয়েছে এবং সেই জরিপের আলোকে কাজ করছে। এর মধ্যে ধরেন রংপুর বিভাগে রয়েছে প্রায় 33টির মতো আসন। এই 33টি আসন নিয়ে জামাত তাদের যে জরিপ বা নিরপেক্ষ সংস্থার জরিপ, সেখানে জামাত মনে করছে তারা 25টি আসনে এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে, এবং এই 25টি আসন তারা বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ শুরু করে দিয়েছে। এটা হলো রংপুর বিভাগের 33 আসনের মধ্যে 25টি জামাতের টার্গেট, বুঝে নেবেন। দ্বিতীয় হলো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে আসন রয়েছে 39টি, এবং এই 39টি আসনের মধ্যে জামাতের টার্গেট 18 থেকে 20টি আসন।
এবং 18 থেকে 20টি আসনে জামাত মোটামুটি এগিয়ে রয়েছে, তাদের বিভিন্ন জরিপ বলছে। এবং এই 18টি আসন যে কোনোভাবে জামাত বিজয় আনার বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করছে। পক্ষান্তরে খুলনার রয়েছে মোট 34টি আসন, অর্থাৎ খুলনা বিভাগে যে পুরো বিভাগে আসনগুলো রয়েছে তার মধ্যে 34টি আসন রয়েছে খুলনা বিভাগে। এর মধ্যে 24টি হলো জামাতের টার্গেট, এবং এই 24টির মধ্যে জামাত ব্যাপক কাজ করছে। যে কোনোভাবে এই 24টি আসন যেন হাতছাড়া না হয়, সঙ্গে যেন আরো কিছু বাড়ে, অর্থাৎ 24টিকে ফিক্সড রেখে জামাত কাজ শুরু করে দিয়েছে, বাকিগুলো তাদের বোনাস হবে। এবং সিলেট বিভাগ, জামাতের সিলেট বিভাগে আসন রয়েছে 19টি। এই 19টি আসনের মধ্যে জামাতের টার্গেট হলো 10টি, তাদের জরিপ অনুযায়ী এই 19টি আসনের মধ্যে জামাত 10টিকে টার্গেটে এগিয়ে চলছে, এবং এই 10টি বিজয় তাদের পক্ষে আনার জন্য তারা কাজ করছে। সবচেয়ে দুর্বল জায়গাটি হলো ঢাকা এবং বরিশাল বিভাগে জামাতের। খেয়াল করবেন, বরিশাল বিভাগে রয়েছে আসন মোট 21টি। এই 21টি আসনের মধ্যে মোটামুটি জামাত 5 থেকে 6টি আসনে এগিয়ে রয়েছে, বিএনপিকে টেক্কা দিতে পারবে বা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে আসন 5 থেকে 6টি আসন। তবে জামাতের হিসেব বলছে তারা 4টিকে মাথায় রেখে এগুচ্ছে, তবে 5 থেকে 6টি আসন তারা পেতে পারে। তো এই 4 থেকে 6-এর মধ্যে জামাতের টার্গেট বরিশাল বিভাগে, এবং বাকি আসনগুলোতে তারা যে জোট প্রার্থীদের দিয়েছে জামাত তাদের পক্ষ থেকে, সেই আসনে জামাত কাজ করছে জোট প্রার্থীদের বিজয় করে আনার জন্য। চট্টগ্রাম বিভাগে 58টি আসন রয়েছে নির্বাচনী আসন, এর মধ্যে জামাতের টার্গেট হলো 23 থেকে 25টি। আবার বলছি, চট্টগ্রামের যে 58টি আসন রয়েছে জামাতের টার্গেট 23 থেকে 25টি, এবং এই 23 থেকে 25টিতে জামাত এগিয়ে রয়েছে বিএনপি চেয়ে, এমন তাদের কাছে তথ্য আছে বা জরিপ আছে। সেই আলোকে জামাত কাজ শুরু করে দিয়েছে। ঢাকা বিভাগটি হলো জামাতের জন্য সবচেয়ে টেনশন। এখানেই বড় রকম পরিবর্তন আসতে পারে বা পরাজয়ের কারণ হতে পারে ঢাকা বিভাগ জামাতের জন্য। ঢাকা বিভাগে রয়েছে মোট 70টি আসন, এবং এই 70টি আসনে জামাত তাদের টার্গেট হলো 5 থেকে 8টি। তবে কয়েকটি জরিপের আলোকে তারা বলছে যে তাদের 4 থেকে 5টি আসন তারা পেতে পারে পুরো ঢাকা বিভাগ থেকে। তবে তাদের টার্গেট এখান থেকে তারা 5 থেকে 10টি আসনের মধ্যে জামাত কোনো না কোনোভাবে বিজয় নিয়ে ঘরে ফিরতে চায়। কিন্তু ঢাকা বিভাগে যদি কোনো বড় সারপ্রাইজ পেয়ে যায় জামাত, ধরেন আসন সংখ্যাটা 15 হয়ে গেল জামাত, এটাই হবে জামাতের জন্য একটা বিগ ম্যাচ, এবং সেই আলোকে আগাচ্ছে। এবং ময়মনসিংহ মোটামুটি জামাতের জন্য একটু কঠিন জায়গা। 24টি আসনের মধ্যে ময়মনসিংহ বিভাগে 3টি জামাতের টার্গেট। তার আমরা বুঝলাম বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা এই 3টি বিভাগে জামাতের পরাজয়ের কারণ হতে পারে। আর বাকি যেগুলো রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, এগুলো হলো জামাতের মোটামুটি বিজয়ীর অঞ্চল। সিলেটে 50-50 বলা যায় না, কিন্তু তাদের মূল টার্গেট রংপুর, রাজশাহী এবং খুলনা। এই 3টিতে বিএনপির চেয়ে তাদের জরিপের মতো তারা এগিয়ে রয়েছে। এটা হলো জামাত এবং কয়েকটি নিরপেক্ষ সংস্থার জরিপের আলোকে আমি আপনাদের তথ্যগুলো দিলাম। এখন প্রশ্ন হলো যে জামাত যে পলিসি নিয়ে আগাচ্ছে, আর যে কথাটি শুরুতে বললাম নির্বাচন হবে কিনা, এই বিষয়টিকে প্রফেসর ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশন, আমাদের রাষ্ট্রের যারা নির্বাচনকে সুষ্ঠুভাবে করবেন, তাদের ভাবতে হবে যে এই নির্বাচনটি যদি না হয় দেশে 12 ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়, এই দেশ অরাজক পরিস্থিতির দিকে চলে যাবে, এই দেশ বড় রকম ধ্বংসের দিকে চলে যাবে। এই রাষ্ট্রকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কোনো কারণে যেন নির্বাচন বানচাল না হয়, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেহেতু বাংলাদেশে এখন তারেক রহমান আছেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচন চাইছেন এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেইভাবে কাজ করা শুরু করছেন। তো আমরা বিশ্বাস করি কোনো না কোনোভাবে আমাদের প্রশাসনিক পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিরপেক্ষ হবে। পাশাপাশি যারা আগামী দিনের আইন প্রণেতা হবেন তাদেরকে একটু বাছাই করে আমাদের সিলেক্ট করা উচিত। কারণ এরা যদি লুটেরা হয়, ঋণ খেলাফি হয়, এরা যদি অসৎ লোক হয়, এই রাষ্ট্র অসৎ নেতৃত্বের হাতে চলে গেলে রাষ্ট্র আবারও হাসিনার আমলের মতো ধ্বংস হয়ে যাবে। আমরা দেখলাম আমাদের এক র্যাব কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা, 3 জন গুরুতর আহত। এটা কত ভয়ঙ্কর মেসেজ বুঝতে পেরেছেন? অবশ্যই সন্ত্রাসীদের উপযুক্ত বিচার দাবি করছে, এবং র্যাবের ভাইদের বলবো আপনারা একজনকেও ছাড় দিবেন না, সেটা যে দলেরই হোক। কারণ আমাদের দেশপ্রেমিক র্যাবের গায়ে যারা হাত দিয়েছে, সে হাত আমরা দেখতে চাই না। এখানে আইনের সর্বোচ্চ ক্ষমতা আপনারা ব্যবহার করবেন, আমরা আপনাদের সাথে আছি। হগিন্নির ভূতের নাম মিয়া খা, ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল, সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে, এখন তার